দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে। করোনা দেশে পর্যটন খাতে কর্মসংস্থান কমে গেছে 22% মতো, পুরো খাতেই কোভিডের ক্ষত। ভারতীয় ঋণে চলা প্রকল্পগুলোতে দ্রুত ঋণ ছাড়ের তাগিদ রেলমন্ত্রীর, সময়ক্ষেপণ কমানোর তাগিদ। করোনায় 2 বছরে কাজ নিয়ে বিদেশে যাওয়া নারীদের সংখ্যা কমে গেছে, বেড়েছে ফেরত আসার সংখ্যা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনায় পর্যটন খাতে কমেছে কর্মসংস্থানের পরিমাণ, কমেছে প্রায় 22% মতো। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য দিয়ে বলা হয়, পুরো খাতটি বড় ক্ষতির মুখে পড়েছে। এর জন্য প্রয়োজন খাত সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সহায়তা নিশ্চিত করা। অনুষ্ঠানে বলা হয়, দেশে এতদিনেও পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করা যায়নি। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। পর্যটন শিল্প দেশের জিডিপিতে যার অবদান 4.3 ভাগ, সেখানে ভারতের জিডিপিতে এ খাতের অবদান 9 ভাগের ওপরে। থাইল্যান্ড ও মালদ্বীপের জিডিপিতে পর্যটনের অবদান যথাক্রমে 21.9 ভাগ এবং 66 ভাগ। এসব দেশের মতো বাংলাদেশেও পর্যটন নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে চায় সরকার। এমন অবস্থায় 2028 সাল নাগাদ জিডিপির 6.4 ভাগ পর্যটন শিল্প থেকে অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে। আমাদের 50 বছরের স্বাধীনতার সময়েও আমরা বাংলাদেশটাকে বিশ্বের পর্যটকদের জন্য খুলে দিতে পারিনি। আপনাকে বিশ্বের জন্য এটা উন্মুক্ত করে দিতে হবে, এবং উন্মুক্ত করলেই চলবে না, সেফটি খুবই প্রয়োজন। সোমবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সভায় জানানো হয়, একজন পর্যটক 10 জন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক প্রতিবেদন বলছে, 2019 সালে দেশে পর্যটন ও পর্যটন সংশ্লিষ্ট খাত থেকে 18 লাখ লোকের কর্মসংস্থান হয়েছিল। 2020 সালে যা প্রায় 22 ভাগ কমে দাঁড়ায় 14.5 লাখে। একজন পর্যটক যখন কোথাও যান, একই সাথে ওই জায়গায় একটা অর্থনৈতিক একটা গতি সঞ্চার হয়, লোকজনের কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়, এবং কোনো একটা জায়গায় যখন একজন পর্যটক যান, সেখানে 100 জন পর্যটক গেলে 1100 লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে, এবং বলা হচ্ছে 3300 লোকের হবে পরোক্ষ কর্মসংস্থান। অর্থাৎ 100 জন লোকের জন্য আমরা 4400 লোকের কর্মসংস্থান হবে। কক্সবাজারে 3টি পর্যটন পার্ক তৈরির পরিকল্পনা করেছে বর্তমান সরকার, এবং তার কাজ শুরু হয়েছে, দৃশ্যমান হয়েছে। প্রতি বছরে এতে বাড়তি 200 কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পর্যটনের মাধ্যমে সুনীল অর্থনীতিতে অবদান রাখতে স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোভিডের কারণে পর্যটনের সাথে জড়িত সব উপখাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন, এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ খাতের উদ্যোক্তারা বলছেন, সরকারি সহযোগিতা ছাড়া পর্যটনের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব না। আমি আকুল আবেদন জানাবো, সরকার কর্তৃক যে কোনো সুযোগ সুবিধা, বিশেষ করে ডিউটি ফ্রি ভেহিকলস, আমাদের ঋণ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ওই জায়গায় যদি আমাদেরকে অন্তর্ভুক্তি করতে পারেন, তাহলেই অন্তর্বর্তী প্রবৃত্তি হবে। পর্যটনই পারে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাণের সঞ্চার করে দিতে, অর্থনীতিকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে, প্রমোট ডেস্টিনেশনকে আরও জাঁকিয়ে তুলতে। গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার অঞ্চলভিত্তিক পর্যটনের বিকাশে কাজ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। দেশের পর্যটন শিল্পকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হব। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত 86 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প। 2018 সালে একনেকে অনুমোদন পেয়েছিল 5.5 কোটি টাকার এই প্রকল্প। সোমবার রেল ভবনে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শক নিয়োগ এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির জন্য ভারতের রাইট লিমিটেডের সাথে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় চলমান প্রকল্পের দ্রুত অর্থছাড় করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী। বগুড়া ও সিরাজগঞ্জের সাথে সরাসরি রেল যোগাযোগ না থাকায় এ অঞ্চলের ট্রেনগুলোকে নাটোর ও পাবনার ঈশ্বরদী হয়ে আসতে হয় ঢাকায়। এতে সময় লাগে 10 ঘন্টার বেশি। এই দূরত্বকে 112 কিলোমিটার কমিয়ে দিবে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 86 কিলোমিটার রেলপথ। সেই প্রকল্প একনেকে অনুমোদন পায় 2018 সালে। 3 বছর পর সম্ভাব্যতা যাচাই, নকশা তৈরি, টেন্ডার প্রক্রিয়া এবং নির্মাণ তদারকির জন্য নিয়োগ দেওয়া হলো পরামর্শক প্রতিষ্ঠান। চুক্তি হয়েছে ভারতের রাইটস এবং আরভি অ্যাসোসিয়েটসের সাথে। এই কড লাইনটি তৈরি হওয়ার মধ্য দিয়ে সমস্ত রংপুর বিভাগ, বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, এই অঞ্চলগুলো, জয়পুরহাট, এই অঞ্চলগুলো সঙ্গে ঢাকার যে যোগাযোগ, এটি অনেক কমে আসবে।
এবং সময় অনেক কম লাগবে। প্রকল্পের আওতায় 86 কিলোমিটার ডুয়েল গেজ মেন লাইনের সাথে 16 কিলোমিটার লুপ লাইন রেলপথ নির্মিত হবে। 8টি মধ্যবর্তী স্টেশন, 2টি সেতুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,579 কোটি টাকা। এর মধ্যে ভারত সরকার দিবে 3,186 কোটি, বাকিটা ব্যয় করবে বাংলাদেশ সরকার। বাস্তবায়নের সময় ধরা হয়েছে 3.5 বছর। Railways will be the driver of the new growth in Bangladesh, from everything from capacity building to the execution of projects. The government and people of India wish to stand by their friends and brothers and sisters in Bangladesh in the development of railways, and we will do our very best to ensure that the development of railways in Bangladesh ensures that railway transport is second to none in the world, and that the Bangladesh economy will benefit and the Bangladesh people will benefit from the best-in-class railway services in South Asia. শুধু এই প্রকল্পই নয়, ভারতের লাইন অফ ক্রেডিট ধরনের ঋণের আওতায় 14টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সারা দেশে। এসব প্রকল্পে দ্রুত অর্থ ছাড় করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী। তবে ভারতের সরকারের প্রতি আমি আবেদন জানাবো যে এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এবং অর্থ প্রদানের ক্ষেত্রে আরেকটু সহজীকরণ করা যায় কিনা সে বিষয়টি তারা ভেবে দেখবেন, যাতে মূল যে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রকম সময়ের মধ্যে যাতে এগুলো সম্পন্ন হয় এবং মানসম্পন্ন হয়। সরকার দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে সারা দেশে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। বন্ধুগণ, শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় 2 বছরে বিদেশি নারী কর্মীদের কর্মসংস্থান কমেছে, বেড়েছে ফেরত আসাদের সংখ্যাও। বেসরকারি সংস্থা বিলসের তথ্য অনুযায়ী দেশে ফেরত আসা নারীদের 60%ই বেকার হয়ে পড়েছেন। নিরাপদ অভিবাসন নিশ্চিতে আইনের সঠিক প্রয়োগের দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছর প্রথম 8 মাসে বিদেশে গেছেন 41,000 নারী কর্মী। গেল বছর এই সংখ্যা ছিল 22,000। এর আগের বছরগুলোতে বার্ষিক 1 লাখের বেশি নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা অনুযায়ী করোনায় প্রবাসী নারীদের কর্মসংস্থান কমার পাশাপাশি বেড়েছে ফেরত আসাদের সংখ্যাও। এই কোভিডের কারণে আমাদের নারী শ্রমিকদের বা সকল শ্রমিকদের অভিবাসনের হারটা কিন্তু কমেছে, এবং একইভাবে সেই তুলনায় কিন্তু আমি বলবো তাদের ফিরে আসার হারটা বেশি, কারণ অপারেশনটা বেশি হচ্ছে। নারী প্রত্যাবাসী যারা নারী শ্রমিক তাদের 60% বেকার। প্রতি 3 জনের মধ্যে একজন বলেছেন যে তারা এখন আগের অবস্থার চেয়ে খারাপ অবস্থার পতিত হচ্ছে। বিলসের তথ্য অনুযায়ী কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়া, চাকরি হারানোর পাশাপাশি নির্যাতনের শিকার হয়েও ফেরত আসছেন নারী কর্মীরা। যেই প্রত্যাশা নিয়ে তিনি বিদেশে যাচ্ছেন কাজ করতে, সেখানে যাওয়ার পরে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়, এবং সেখানে তার অধিকারটা কোনোভাবেই সে আর পায় না। তখন সে এই ধরনের হতাশা থেকে, না পাওয়ার বেদনার থেকে সে তখন ফিরে আসতে বাধ্য হয়। এখানে হ্যারাসমেন্ট একটা অনেক বড় ধরনের একটা কারণ। এদিকে পৃথক সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বা এরা সদস্যরা অভিযোগ করেন, আইনের যথাযথ ব্যবহার না হওয়ায় হয়রানিতে পড়ছেন তারা, সুফল পাচ্ছেন না ফেরত আসা কর্মীরাও। যারা বৈধভাবে কর্মসংস্থান করে আজকে রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ, তাদের কি অপরাধ? কেন তারা মানব পাচার আইনে জেলে যাবে? যারা মানব পাচার করে, যারা অবৈধভাবে ভূমধ্য সাগরে আমাদের শত শত ভাই বোনদের জীবন নিয়ে যারা ছিনিমিনি করে খেলা করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। কোনো কর্মী বিদেশে নির্যাতনের শিকার হলে সেখানেই আইনানুগ ব্যবস্থা নিশ্চিতে বাংলাদেশের মিশনগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 1 অক্টোবর থেকে দুবাইতে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড এক্সপোতে অংশ নেবে বাংলাদেশ। 6 মাস ব্যাপী এই প্রদর্শনী বিশ্বে বাণিজ্য আর বিনিয়োগের সবচেয়ে বড় আয়োজন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে। এবছর বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে অদম্য যাত্রা শীর্ষক থিমে অংশ নেবে। সেই অনুযায়ী সাজানো হবে বাংলাদেশের প্যাভিলিয়ন। এরই মধ্যে প্রায় 800 স্কয়ার ফিটের দ্বিতল একটি প্যাভিলিয়ন এজন্য ভাড়া নেওয়া হয়েছে, যার জন্য খরচ হবে $6 লাখ। এর বাইরে প্যাভিলিয়নের সাজসজ্জা বাবদ আরও 17,50,00,000 টাকা ব্যয় হবে। প্রদর্শনীতে বাংলাদেশের 36টি রপ্তানিমুখী পণ্যকে বিশ্বের সামনে বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। যে শুধুমাত্র মেলা বা প্রোডাক্ট 30 বা 32 বা 36টা আইটেম, সেটা ঠিক আছে, কিন্তু আমরা চাই আমাদের ওইখানে আমাদের দেশটাকে ফোকাস করা। বাংলাদেশ যে কত দূর এগিয়েছে, বাংলাদেশের আজকের অবস্থান, সেটা রিফ্লেকশন জানি আমাদের এই ইসে থাকে, যার জন্য সেদিকে লক্ষ্য রাখা হয়েছে, ডিজাইনগুলো সেভাবে করা হয়েছে।
যশোরের বেনাপোল স্থলবন্দরে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক বেড়ে যাওয়ায় বেড়েছে যানজট। এতে বন্দরে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য বোঝাই ট্রাক চলাচল। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়ে গেছে ভুসি রপ্তানি। 30 লাখ মেট্রিক টন ভুসি রপ্তানির লক্ষ্য নিয়ে রপ্তানিকারকরা প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক বোঝাই ভুসি বন্দরে আনছেন। এর উপর যোগ হচ্ছে অন্যান্য পণ্যের আরও শতাধিক ট্রাক, কিন্তু ভারতে যেতে পারছে 200 ট্রাক। এ অবস্থায় বন্দর এলাকায় জায়গা সংকুলান না হওয়ায় বেনাপোল যশোর ও বাইপাস সড়কে অবস্থান নিতে হচ্ছে বাকি ট্রাকগুলোকে। আমাদের যে লোড গাড়ি যেখান থেকে ঢোকে যে রাস্তায়, সেই রাস্তাটা আপনার 1 পয়েন্ট হয়ে গেছে। 1 পয়েন্টের কারণে গাড়িও টানছে কম। আনলোডের কোনো খবর নেই, আজকে 10 দিন 11 দিন বসে আছি। মাল ভিজে গেলে সমস্যা, উপরে যে কবে যে আনলোড হবে তাও তো বলতে পারি না। সাধারণ পাবলিকের ভ্যান রিক্সা চলাচলে খুবই সমস্যা। যে ইন্ডিয়ান এক্সপোর্টের গাড়ি আসছে, এই গাড়িগুলো রাখার জায়গা নেই, মাল আনলোডের জায়গা নেই, অথচ বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বেনাপোল বন্দর আজকে অচলের দিকে চলে গেছে। এদিকে বন্দর এলাকার এই অবস্থার কারণে আগে যেখানে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে প্রতিদিন আমদানি পণ্য বোঝাই 2 থেকে 250 ট্রাক আসতো, এখন আসছে মাত্র 100 থেকে 150 ট্রাক। এতে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। উচ্চ পচনশীল পণ্যের মধ্যে রয়েছে মাছ, ফল, তারপরে ক্যাপসিকাম, তারপরে আপনার চাল রয়েছে। এরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমাদের আমদানিকারকদের। আমাদের বাংলাদেশে কোনো নর্মালি বাংলা ট্রাক টার্মিনাল নাই, এক্সপোর্ট টার্মিনাল নাই। এরপরে আসলে আমাদের যে বেনাপোলে স্পেস, একমাত্র পোর্টের স্পেসের কারণেই আমাদের বলা যায় দুরবস্থা। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে জানাতে পারেননি বন্দরের এই কর্মকর্তা। ইন্ডিয়ার ওই পাশে এক্সপোর্টের জন্য ওইভাবে অত বেশি ফ্যাসিলিটি ছিল না। আমরা তাদের সাথে কথা বলে ফ্যাসিলিটির পরিমাণটা একটু বাড়িয়েছি, জায়গাটাও বেড়েছে অনেক, এটা আরো বাড়বে। তো গাড়িটা যদি ইন্ডিয়া নিয়ে নেয় তাহলে এটা দ্রুত ক্লিয়ার হবে। আর সেই সাথে অন্যান্য বন্দরেও যদি এই গাড়িগুলা যেত তাহলে এই বন্দরের উপরে এই চাপটা পড়তো না। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগের চেয়ে 3 গুণ বেশি ট্রাক পণ্য রপ্তানির অপেক্ষায় রয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSCX 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7251-তে। বেচাকেনা হয়েছে 1980 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 141টির, কমেছে 202টির, আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বাজারের প্রধান ইন্ডেক্স DSCX আজ মূলত 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 7251 পয়েন্টে ক্লোজ হয়েছে। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মা, NBFI, টেলিকম এবং ফুড অ্যান্ড অ্যালাই সেক্টরে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ব্যাংক, ইন্স্যুরেন্স, মিসেলেনিয়াস এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেইনারে শীর্ষ থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত সকল লার্জ সেক্টরই একটি মিশ্র প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষ থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধি পেলেও বাজারের লেনদেন গত দিনের তুলনায় প্রায় 12% হ্রাস পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 1980 কোটি টাকায়। তাছাড়া টার্নওভার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফার্মা, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানি এভারগ্র্যান্ডের দেউলিয়া হবার শঙ্কা তৈরি হয়েছে। আর এমনটি ঘটলে শুধু চীনের আবাসন খাতই নয়, ব্যাংকিং খাতও বড় ধরনের ঋণ খেলাপের মুখে পড়বে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে চীনের বাইরে বিশ্বের বড় পুঁজিবাজারগুলোতেও। তবে প্রতিষ্ঠানটি দেউলিয়া হলেও বিনিয়োগকারীরা যেন তাদের অর্থ ফেরত পায় সে বিষয়ে ব্যবস্থা নিতে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এভারগ্র্যান্ড চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রতিষ্ঠান। 1997 সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি চীনের 280টি শহরে 900টির মতো আবাসিক ও বাণিজ্যিক ভবন তৈরি করেছে। ব্যাংকের ঋণ আর ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ফ্ল্যাট তৈরি করত প্রতিষ্ঠানটি। ফ্ল্যাটের চাহিদা বাড়তে থাকায় ব্যবসা বাড়তে থাকে এভারগ্র্যান্ডের। তবে 2020 সালে আবাসন কোম্পানির ব্যাংক ঋণের ক্ষেত্রে নতুন আইন করে চীন সরকার, যা মেনে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় বলে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বর্তমানে এভারগ্র্যান্ডের ঋণের পরিমাণ প্রায় $300 বিলিয়ন। বৃহস্পতিবার বিনিয়োগকারীদের $8,35,00,000 সুদ পরিশোধের কথা ছিল তাদের। তবে সময়সীমা পার হয়ে যাওয়ার পরও তা পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এখন এভারগ্র্যান্ডের দেউলিয়া ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। ফলে প্রতিষ্ঠানটির 10 লাখের বেশি ক্রেতার ফ্ল্যাট পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে সরকারের সদিচ্ছা থাকলে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। So many things you can do, right? So for a company that takes about less than 5% of the Chinese property market, I mean it's big, no doubt about it, but it's not that big that it's unsolvable. 2008 সালে $600 বিলিয়ন ঋণের বোঝা নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক লেহম্যান ব্রাদার্স। জানায় গ্রাহকদের কোনো দেনা পরিশোধ করতে পারবে না তারা। তবে এভারগ্র্যান্ডের পরিস্থিতি লেহম্যানের মতো হবে না বলে দাবি বিশ্লেষকদের। It's very different from the Lehman situation. Because the Lehman situation, we have no idea what's involved. Because there's so much derivative, so much leverage. I mean, the leverage is substantially higher than this one, and also it's a global event. So I think even though the situation isn't what we want it to be, but then at the same time, let's don't overblow and exaggerate the situation. বর্তমানে চীনে এভারগ্র্যান্ডের 1300টি আবাসন প্রকল্প চলমান রয়েছে। আবাসন ছাড়াও স্বাস্থ্য, গাড়ি, সংবাদ মাধ্যম, আর্থিক সংস্থা, ইঞ্জিনিয়ারিং ব্যবসা রয়েছে এভারগ্র্যান্ডের। এখন দেনার ফলে নির্মাণ ব্যবসা বন্ধ হলে বাকিগুলোর ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জেপি মর্গানের এক গবেষণা বলছে, এভারগ্র্যান্ডের কারণে ক্ষতির মুখে পড়তে পারে বহুজাতিক ব্যাংকিং সংস্থা HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। যদিও ব্যাংক দুটি বলছে গেল কয়েক বছর ধরেই তারা একক খাতে বিনিয়োগ সীমার লাগাম টেনে ধরেছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।